ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ। তার কি অপরাধ ছিল? তিনি মূলত ওসমান হাদির হত্যার কারা কারা জড়িত সেই সুষ্ঠু একটা তদন্ত চেয়েছিলেন। ইনকিলাব মঞ্চের আর কোন একটি কর্মীর উপরে যদি ন্যূনতম কোনো আচরণ পড়ে পুরো টাকা অচল করে দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার বিকেলে এক বার্তায় এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন রাকসু জিএস, সালাউদ্দিন আম্মার। জুমা, ডাকসুন্নে আরও যারা নেত্রী আছে, জাবের অলরেডি আহত হয়ে হাসপাতালে। জুমা খুবই আহত হয়েছে। তারা কি সেখানে মারামারি? সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। জাবের গুলিবিদ্ধ হয়েছে, জুমা এবং শান্তাকে বেধড়কভাবে পিটানো হয়েছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? করতে গেছে না, তারা গিয়েছে শুধুমাত্র এই দাবিটি করার জন্য, শহীদ হাদি হত্যার বিচারটি যেন জাতিসংঘের তদন্ত কমিশনের মাধ্যমে করা হয়। নির্বাচনের অল্প কয়েকদিন আগে বাংলাদেশে রহস্যজনক ঘটনা শুরু হয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নতুন সংখ্যা। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের ভাই গুলিবিদ্ধ হয়েছে। কি কারণে তাদেরকে আবারও গুলি করা হলো, সেই সকল প্রকার তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন, এবং এই হাদি ভাইয়ের হত্যার সাথে কি বা কারা জড়িত আছে সে সকল প্রকার তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। ভিডিওর শুরুতেই আপনারা এ সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। এইভাবে ইনকিলাব মঞ্চের প্রতিবাদকারীদের উপরে অত্যাচার চলছে, শুরু হয়েছে ইউনুসের কাছ থেকে মাত্র 50 গজ দূরে। জুমা, ডাকসুন্নে আরও যারা নেত্রী আছে, জাবের অলরেডি আহত হয়ে হাসপাতালে। জুমা খুবই আহত হয়েছে। তারা কি সেখানে মারামারি করতে গেছে? না, তারা গিয়েছে শুধুমাত্র এই দাবিটি করার জন্য, শহীদ হাদি হত্যার বিচারটি যেন জাতিসংঘের তদন্ত কমিশনের মাধ্যমে করা হয়। শুধু সেখানে একটি চিঠি দিলেই হবে সরকারের পক্ষ থেকে। কেবলমাত্র এই দাবিটি করার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের কর্মী, সমর্থক, নেতৃবৃন্দ এবং সাধারণ জনতার সমর্থনে তারা সেখানে অবস্থান গ্রহণ করেছে আজ জুমার দিনে। কিন্তু কে বা কারা ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য এবং ইউনুসের ইমেজকে নষ্ট করার জন্য ছাত্রছাত্রীদের উপরে, প্রটোকল প্রাপ্ত ছাত্রছাত্রীদের উপরে এভাবে হামলা করেছে? কেন সেখানে সাউন্ড গ্রেনেড পাঠাতে হবে? কেন সেখানে টিয়ার শেল নিক্ষেপ করতে হবে, কামান জল নিক্ষেপ করতে হবে? তাদের অপরাধটা কোথায়? তারা কেবল একটি দাবি জানানোর জন্য সেখানে গিয়েছে, সেই অবস্থানের উপরে এভাবে হামলা নির্যাতন চালা। পুলিশের ভিতরে এরা কারা? এখনও ঢাকার প্রাণ কেন্দ্রে ডিউটি করে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের ভিতর থেকে সামান্যতম উস্কানিমূলক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সবার বক্তব্য, বিবৃতি, কথাবার্তা কেবলমাত্র একটি কথা অনুরিত হয়েছে যে বর্তমান চলমান যেই মামলার, যে হত্যা মামলার তদন্ত হয়েছে, এটার উপরে আমরা আস্থা পোষণ করি না, আমরা বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমিও বিশ্বাস করি না। আপনি কি বিশ্বাস করেন এই দেশের পুলিশ, এই দেশের আইন, এই দেশের সেনাবাহিনী ওয়াকারের অধীনে ভালো বিচার হবে, ভালো তদন্ত হবে? এই বিশ্বাস আমি করি না। এই কারণেই আমার পক্ষ থেকে, আমার মতো কোটি কোটি মানুষের পক্ষ থেকে, হাদিকে ভালোবাসে এমন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চ সেখানে অবস্থান গ্রহণ করেছিল। সেই শান্তিপূর্ণ অবস্থানের উপরে, শান্তিপূর্ণ র্যালির উপরে যেই পুলিশ এখনও এভাবে নির্যাতন চালাতে পারে, সেখানে খুনি হাসিনার ছায়া দেখা যায়, সেখানে বেনজিরের ছায়া দেখা যায়, আজিজের ছায়া দেখা যায়, কুশাসক সেই শয়তান সেনাপ্রধান আজিজের ছায়া দেখতে পাচ্ছি আমরা, ইতর সেনাপ্রধান শফিউদ্দিনের ছায়া দেখতে পাচ্ছি আমরা, ওয়াকারের কুটচাল দেখতে পাচ্ছি আমরা। এই কুটচালের কারণে ওয়াকারের উপরে আমাদের বিশ্বাস হয় না। তাহলে কি এই খুনের দায় ওয়াকার নিয়ে নিচ্ছে? এখানে তো কেবল একটি নির্দেশ এবং কয়েক ঘন্টার কাজ। একটি নির্দেশ দিবে, লিখিত সিগনেচার হবে এবং একটি চিঠি লেখা হবে, ড্রাফট করা হবে, সেটা বাংলাদেশের জাতিসংঘের বাংলাদেশের লোকাল অফিসে সাবমিট করা হবে। কাজ এইটুকু। এবার তারা এই কাজটা কত জটিলতার সাথে করতে পারে, কত সহজে করতে পারে, এটার মধ্যে তাদের দক্ষতা নির্ভর করবে, সেটা তাদের ব্যাপার। এই কয়েক ঘন্টার কাজটি তারা একদিন লাগাক, 2 দিন লাগাক, সমস্যা নাই। কিন্তু দাবি তো ওই একটাই, যে আমাদের শহীদ হাদি হত্যার বিচারটির তদন্ত অবশ্যই জাতিসংঘের অধীনে হোক। কারণ এখানে যারা তদন্ত করেছে, ইতিমধ্যে আমরা খেয়াল করেছি জজমিয়া নাটক সাজানো হয়েছে, ঢাকার কোন কমিশনারকে সাজানো হয়েছে, হ্যান ত্যান সাজানো, কিন্তু যে খুনের মুখপাত্র বলতে যার হাতে শ্যুট হয়েছে,
যে সরাসরি সরজমিনে হত্যা করেছে, এর পেছনে তো একটা লাগাম আছে। এই লাগামটা কাদের হাতে? এই ষড়যন্ত্রটা করলো কারা? নির্দেশদাতা কারা? পরিকল্পনাকারী কারা? কারা যুক্ত? কারা অর্থায়ন করেছে? কারা পালাতে সহযোগিতা করেছে? এই কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজাটাই হলো তদন্ত। সেই তদন্তের উপর, রিপোর্টের উপর ভিত্তি করেই বিচার হবে। আমরা চাই সেই তদন্তটি দেশের অধীনে না হয়ে সেটা অবশ্যই জাতিসংঘের অধীনে হোক। আমি বিশ্বাস করি এই কাজে ইউনূসের কোনো গাফিলতি নেই, কিন্তু ইউনূসের আশেপাশে যেসব কুকুর, শূকর, ছাগল, অসভ্য, অবিচারিক, ধর্ষণকারীরা, হত্যাকারীরা, খুনের সমর্থনকারীরা বিড়বিড় করছে, ঘোরাফেরা করছে, তারাই এখানে জলকামান নিয়ে, পুলিশ ট্যাঙ্ক নিয়ে, ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করেছে। তারা এখানে কি করতে পারত? তারা জুমাকে ডাকতে পারত, জাবেরকে ডাকতে পারত, রাফিয়াকে ডাকতে পারত। রাফিয়াকে যেইভাবে নির্যাতন করা হয়েছে এটা আরেক বিস্ময়কর ব্যাপার। ওদের গলা টিপে ধরেছে। এখানে যে নারী ওদের দেখতে পেরেছেন জুমা এবং রাফিয়াকে কিভাবে পুলিশ এইভাবে নির্যাতন করতে করতে নিয়ে যাচ্ছে, এবং এখানে দস্তাদস্তি করতে গিয়ে জুমা এবং রাফিয়া আহত হয়েছে। তার আগেই ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র জাবের, আব্দুল্লাহ আল জাবের, আহত হয়ে হাসপাতালে। আমরা শঙ্কা করতেছি যে তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং খুব দ্রুত এটার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে, নয়তো ইউনূস যদি এখনও ঘুমিয়ে থাকে তার তথ্যতাংশ নড়ে যেতে পারে। ইউনূসকে আমরা অবশ্যই সম্মান করি, কিন্তু তাকে অবশ্যই কার্যকর কিছু পদক্ষেপ নিতে হবে, এবং তাকে শুধু এটা এখন আর তদন্তর ভার জাতিসংঘকে দিলে হবে না। এখানে কারা অতি উৎসাহিত হয়ে এভাবে মেয়েদের উপরে হামলা করেছে, জাবেরের উপরে হামলা করেছে, এবং ইনকিলাব মঞ্চের আরও 22 জন, আমি যখন পর্যন্ত ছিলাম 22 জনকে আহত করা হয়েছে। আপনি এখনও এই দেশে, এরা হলো বাংলাদেশের সবচাইতে ভদ্র, মার্জিত তরুণ আমার দৃষ্টিতে, এবং এদের মধ্যে কোনো অপকালচার নাই, মানুষকে হ্যারাসমেন্ট করার কোনো টেন্ডেন্সি নাই। এরা দেশের কথা ভাবে, দেশের সংস্কৃতির কথা ভাবে, ন্যায় বিচারের কথা ভাবে। সবচাইতে বড় কথা, এরা তো প্রমিনেন্ট। জুমা তো একজন প্রমিনেন্ট পার্সন বাংলাদেশের, হোক তার বয়স কম। রাফিয়া একজন প্রমিনেন্ট পার্সন, জাবের, এরা তো প্রমিনেন্ট পার্সন। রনি একজন প্রমিনেন্ট পার্সন। তাদের উপরে পুলিশ যেভাবে হামলা করেছে, এখানে তাদের ভিতরে লুকায়িত ফ্যাসিবাদ জেগে উঠেছে, এবং তাদের অবশ্যই এটা উচিত শিক্ষা হবে। এখানে যে হামলা হয়েছে এটা বিষয়ে একটি তদন্ত হতে হবে। এই পুলিশদের চিহ্নিত করে এদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে, ক্ষমা চাইতে হবে, ক্ষমার পরে তাদেরকে শাস্তি দিতে হবে, এবং যে মেয়েদের উপরে যে হামলা করেছে এই ব্যাপারে তাদেরকে জবাবদিহিতা করতে হবে। কারণ ফ্যাসিবাদ পালাইছে 1.5 বছর হয়েছে, এখন এদের ভিতর থেকে ক্ষণে ক্ষণে এই শয়তানি, এরা কিন্তু ছাত্রলীগ, সব পুলিশগুলা আওয়ামী লীগের আমলে নিয়োগ হওয়া, এদের ভিতর থেকে এগুলা জেগে উঠে। ফ্যাসিবাদীর সেই ভিতরের পুরানা আগুন মাঝে মাঝে জেগে উঠে, এই কারণে এদের উপরে চড়া হয়। কোনোদিন এদেরকে আমরা পুলিশের উপরে চড়া হইতে দেখি না, ওই যে আওয়ামী লীগের উপরে চড়া হইতে দেখি না। ছাত্রলীগ, আওয়ামী লীগ ঝটিকা মিছিল করতো না, তাদেরকে কখনো ধরতে পারছে এরকম আমরা দেখি নাই। কিন্তু দেখেন, ঠিকই নির্দোষ, নিরপরাধ, প্রিসাইজ, সবচেয়ে পায়াস পোলাপাইনের উপরে হামলা করে তারা আবারও সেই কুৎসিত দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশে। এদেরকে কোনোভাবে ছাড়া হবে না। জাবের, আমাদের শহীদ ওসমান হাদির বিচার তো জাতিসংঘের অধীনে হবেই, তদন্ত জাতিসংঘের অধীনে হবেই। এই হামলারও সঠিক তদন্ত হতে হবে। আপনারা সেই দাবি করুন, যার ফেসবুক আছে স্ট্যাটাস দিন, যে যাওয়ার সুযোগ আছে সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করুন, তাদেরকে সমর্থন জানান, পানি খাবার যদি প্রয়োজন হয় তাদেরকে সার্ভ করুন, যে যেভাবে পারে সহযোগিতা করুন, যে মসজিদে আছে দোয়া করুন। পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে নাটক চরমভাবে জমে উঠেছে। নির্বাচনের যখন আর মাত্র 4-5 দিন বাকি, তখন যমুনার মতো স্পর্শকাতর স্থাপনার সামনে এমন নাটক ঘোরতর রণক্ষেত্রে পরিণত হয়েছে। যমুনার সামনের জায়গা, সরকারের পে স্কেল কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা নাকি নেমে এসেছেন। বেশিরভাগ সংবাদ মাধ্যমে এদেরকে আন্দোলনকারী বলে অভিহিত করছেন, মানে এদের কোনো রাজনৈতিক দল মতের পরিচয় পাওয়া যাচ্ছে না। হাজার
হাজারে হাজারে এরা নেমে এসে পুলিশের সামনে, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে এমন প্রতিরোধ গড়ে তুলেছেন, নিশ্চয়ই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, ছবি ভিডিও দেখেছেন, জল কামান দিয়ে, টিয়ার গ্যাস দিয়ে, লাঠিচার্জ করে কিছুতেই তাদেরকে ঠেকানো যাচ্ছে না। মানে এই পরিস্থিতি যে যমুনার সামনে নির্বাচনের 4-5 দিন বাকি থাকতে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে সারা দেশের সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে, বুঝতে অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না যে এই নাটক এক রকমের সাজানো হয়েছে নির্বাচনের আগে পরিস্থিতিটাকে বেশ গরম করে তুলতে। এখন এই পরিস্থিতি গরম করে তোলার উদ্দেশ্য কি সে নিয়ে নানা রকম ভাবে বিশ্লেষণ করে তোলা যেতেই পারে। এক রকমের দিন রাতের নাটকের ব্যবস্থা করা হয়েছে। দিনের বেলায় বেরিয়ে এসেছে পে কমিশন বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা রাত থেকে গতকাল সন্ধ্যা থেকে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। ওসমান হাদির পরিবারের সদস্য, মানে পরিবারের ভাই বোনকে তো 2 কোটি টাকার ফ্ল্যাট দেওয়া হয়েছে, ভাইকে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের দূতাবাসের চাকরি। পরিবারের সদস্য বলতে ওসমান হাদির স্ত্রী এবং তার ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা এসে যমুনার সামনে অবস্থান নিয়েছেন। তারা আবার বলেছেন তাদের এই লাগাতার অবরোধ ছেড়ে তারা কিছুতেই যাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর ইউনূস বেরিয়ে এসে বলবেন যে জাতিসংঘ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত করবে। মানে ওসমান হাদির সহকর্মী, ওসমান হাদির স্ত্রী একদমই বিশ্বাস করেন নাই। সরকার ওই যে একটা চার্জশিট দেওয়ার চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের কোনো ওয়ার্ড কাউন্সিলর তিনি অর্থ দিয়ে ছাত্রলীগের কোনো এক সাবেক কর্মীকে দিয়ে এই গুলি করিয়েছেন, এটার যে একটা গল্প তারা সাজিয়েছিল এবং সেই হত্যাকারীকে ভারত ষড়যন্ত্র করে ভারতে নিয়ে চলে গেছে, এতে তারা কনভিন্স না। তারা একেবারেই বারবারই তারা সভা সমাবেশেও বলেছে এই সরকার জানে কারা হত্যা করিয়েছে, কাজেই এই সরকারকে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে একটা বিশ্বাসযোগ্য গল্প সাজিয়ে দিতে হবে বা একটা বিশ্বাসযোগ্য হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত রিপোর্ট দিতে হবে। তো এই হচ্ছে পরিস্থিতি। একদিকে হাদির ইনকিলাব মঞ্চ যমুনার সামনে, একদিকে সাধারণ কর্মচারীরা যমুনার সামনে। এর মতলবটা কি? মতলব খুঁজতেই হবে, কারণ গত 16-17 মাসে এটুকু আমরা নিশ্চিতভাবে জানি যে এই সরকার না চাইলে সরকারি কর্মচারীদের এই সময়ে রাস্তায় নেমে আসার সাহসী করবার কথা না। দেখেন, পে কমিশনের বিষয়টা নিয়ে সরকার একদম ইচ্ছাকৃতভাবে কর্মচারীদের খেপিয়েছে, সরকারি কর্মচারীদের খেপিয়েছে এবং রাজপথে একটা আন্দোলনের ব্যবস্থা সাজিয়েছে। কেমন? গত বছর জুলাইয়ে সরকার ঘোষণা দিল 6 মাসের মধ্যে তারা পে কমিশন বাস্তবায়ন করবে। এ দফায় প্রায় এ খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে এলো যে সরকার যাওয়ার আগেই পে কমিশন, 9ম পে কমিশন তারা বাস্তবায়ন করে যাচ্ছে। হঠাৎ করেই এরপর তারা ঘোষণা দিল যে তারা এই কাজ নির্বাচিত সরকারের জন্য রেখে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার বলেন, যে সরকার কিনা বন্দর বিক্রি নির্বাচিত সরকারের জন্য রাখছে না, চীনের সঙ্গে ড্রোন কারখানা স্থাপন, একের পর এক যুদ্ধ বিমান কেনা কিংবা 25টা বোয়িং বিমান কিনে ফেলা যুক্তরাষ্ট্রের কাছ থেকে, কোনো কিছু নির্বাচিত সরকারের জন্য রাখছে না, তারা কিনা 9ম পে কমিশন বাস্তবায়নটা ঝুলিয়ে রাখলো যে এটা নাকি নির্বাচিত সরকার এসে করবে। আরো আশ্চর্যের বিষয়, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটাও বলেছেন যে অর্থের ব্যবস্থাও নাকি অন্তর্বর্তী সরকার করে গেছেন যাতে নির্বাচিত সরকার এসেই এটা বাস্তবায়ন করতে পারেন, কিন্তু তবু তারা বাস্তবায়ন করবেন না। এখন যারা আন্দোলনে নেমেছেন তারা প্রথম আলো পত্রিকায় দেখবেন যে এই যেই আন্দোলনকারীরা এরা নাকি সরকারি কর্মচারী, তারা নাকি পুলিশের বাধা, লাঠিচার্জ, জল কামান, টিয়ার শেল সব মানে একেবারে প্রতিরোধ করে যেভাবে তারা আন্দোলন করছেন, প্রায় 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের কথা মনে পড়ছে। মানে পুলিশের গাড়ির সামনে দাঁড়িয়ে যেভাবে স্লোগান দিচ্ছেন, মানে কয়েক মাস অপেক্ষা করবেন না, প্রয়োজনে আজ পুলিশের গাড়ির সামনে মরে যাবেন, এমন যে একটা পরিস্থিতি নিয়েছেন এই আন্দোলনকারীরা, সাধারণ নাকি তারা কর্মচারী। তারা বলছেন, প্রথম আলোতে লিখছে যে তারা বলছেন তারা জানেন একটা দলের আপত্তির মুখে সরকার পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না। তাহলে বোঝেন কোন দলের আপত্তির মুখে সরকার বাস্তবায়ন করতে পারছে না। এই নাটকটা যে সাজানো হয়েছে এর ফলাফলে তার মানে এক হতে পারে এই আন্দোলন আরো মারমুখী হয়ে উঠতে পারে, পুলিশ এবং সরকারি কর্মচারীদের মধ্যে এমন দ্বন্দ্ব বেঁধে যেতে পারে যে নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলতে পারেন যে তারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন না কারণ তাদের সহকর্মীদের গায়ে হাত উঠেছে। অথবা হতে পারে যে পক্ষটি আপত্তি করে নাই, মানে আর একটা পক্ষ আপত্তি করবে কেন বলুন তো, অন্তর্বর্তী সরকার যদি এর অর্থের সংস্থান করেই রেখে যান তাহলে যে সরকারি ক্ষমতায় আসবেন সে সরকার এসে তো আরো জনপ্রিয়তা পাবেন যে তাদের সময়ে 9ম কমিশন বাস্তবায়িত হয়ে গেছে, তারা আসা মাত্র। কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে যে একটি রাজনৈতিক দলের আপত্তির মুখে সরকার এই সময়ে 9ম পে কমিশন বাস্তবায়ন করতে পারছে না এবং
এর মানে দাঁড়াচ্ছে এই যে এই কর্মকর্তা কর্মচারীদেরকে এখন যদি অপর পক্ষ এসে বলে দেন যে তারা সরকারে আসলে তারা নিশ্চিতভাবে নবম পে কমিশন বাস্তবায়ন করবেন, তাহলে তো খেলা ঘুরে গেল। তাহলে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা লাখে লাখে সংখ্যায় বাংলাদেশে নির্বাচনী দায়িত্ব পালন করবেন তাদের এক রকমের সরাসরি সমর্থন, তার মানে তখন অপর পক্ষটি পাবে। মানে এই যে সাধারণ কর্মচারীরা, মানে সাধারণ ছাত্রছাত্রীদের অনেক আন্দোলন তো আমরা দেখেছি, কাজে এই যে সাধারণ কর্মচারীরা নেমেছেন, প্রথম আলোতে শুধুমাত্র দেখছি যে তাদের কাছে একটা ব্যানার ছিল, যেই ব্যানারে তারা সাধারণ কর্মচারী দাবি আদায় পরিষদ নামের এক ব্যানার নিয়ে তারা নেমেছেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে যারা আন্দোলনে এসেছেন তারা তার মানে কোন পক্ষের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে নেমেছেন, কোন রাজনৈতিক পক্ষটি তাদেরকে নামিয়েছে অপর রাজনৈতিক পক্ষের বিরুদ্ধে, সেটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে। মতলবটা কি, যমুনার ভেতর কি ষড়যন্ত্র চলছে যমুনার সামনে এ নাটক সাজাতে। এবং এতে একদিকে যেমন নির্বাচনের ফলাফল পুরোপুরি ভাবে এখন যদি এসে সংহতি প্রকাশ করেন একটি পক্ষ, তাদের পক্ষে চলে যেতে পারে। অপরদিকে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ইউনূস সরকারি যদি বেরিয়ে বলেন যে নবম কমিশন আমরা বাস্তবায়ন করে দিচ্ছি, তাহলেও এই যে একটি পক্ষ সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি চাইছিলেন না, এটা যদি প্রমাণ হয়ে যায় এবং এর বিপরীতে ইউনূস সরকার তাদের পাশে এসে দাঁড়ান, তাহলেও কেল্লা ফতে ইউনূস সরকারের জন্য। এরপরে নির্বাচন হলো কি হলো না, নির্বাচনের পর তারা ক্ষমতা হস্তান্তর করলেন কি করলেন না, এই উপদেষ্টা পরিষদে যদি মাসের পর মাস যমুনায় বসে সরকার চালিয়ে যান, কোনো অসুবিধা নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীরা খুশি, তারা আছেন রাস্তায়। অন্যদিকে দেখেন ইনকিলাব মঞ্চের রাস্তায় নামার ব্যাপারটা। ইনকিলাব মঞ্চ জানুয়ারি মাস থেকেই বারবার রাস্তায় নেমেও কোনো ফল পাচ্ছে না, কারণ সরকার অন্যদিকে তার ভাইকে বোনকে, মানে হাদির মৃত্যুর পর তো আমি দেখলাম যে এই পরিবারের সবাই নেতা, আমরা দেখলাম ভাইও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনও বক্তৃতা দেন সভা সমাবেশে, বোনকে ভাইকে সরকারের খুশি করে ফেলা হয়েছে। একমাত্র ইনকিলাব মঞ্চের এই যে জাবের জুমা, মানে হাদির যে একেবারে সহকর্মী, দল তো আর বিশেষ কোনো বড় নয়, তারা আর হাদির স্ত্রী তারা এখনো বিচার চাইছেন। তারা কয়েক দফায় কিন্তু নেমেছেন রাস্তায়, তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রামে নানা জায়গায় এর মধ্যে সভা সমাবেশ সবই হয়েছে। সরকার কর্ণপাত তো করেই নাই, সরকার একরকম সম্পূর্ণ তো মিডিয়া ব্ল্যাকআউটের ব্যবস্থা করেছে। মানে হঠাৎ করে দুদিন ধরে লাগাতার অবরোধ চললে কোনো এক কোনায় হঠাৎ খবর দেখবেন, তারপর যদি ইনকিলাব মঞ্চের পেজে যান তখন দেখবেন সারা দেশব্যাপী এরা লাগাতার কর্মসূচি চালাচ্ছেন, কিন্তু সরকার একদম এদের কোনো দাবির দিকে আর সাড়া দিচ্ছেন না, কারণ সরকারের যা দেওয়া নেওয়ার সব হয়ে গেছে। কাজে এখন আর যে ইউনূস হাদির জানাজায় গিয়ে বলে এসেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে এই বিচার করতে হবে, তারপর যেই রিজওয়ানা হাসান, যেই আসিফ নজরুল বলেছিলেন 7ই জানুয়ারির মধ্যে তারা বিচার প্রক্রিয়া শুরু করবেন, কারো মুখ দিয়ে আর কোনো কথা নাই। এরা গিয়ে বসেছেন আবার যমুনার সামনে, এবং এই যে তারা বলছেন লাগাতার আন্দোলনে তারা থাকবেন যতক্ষণ জাতিসংঘের তদন্তের ব্যবস্থা না করা হবে। তাদের এই দাবির যুক্তিসঙ্গত কারণ আছে, কারণ তারা দেখেছেন ইউনূস চেয়েছেন আর 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের একটা প্রতিবেদন, আনঅফিসিয়াল অনানুষ্ঠানিক প্রতিবেদন তৈরি করে দিয়েছেন জাতিসংঘের ভলকার টুর্ক তার বন্ধু ইউনূসকে। কাজেই হাদির পরিবার, হাদির বন্ধু বান্ধব তো ভাবতেই পারেন যে ইউনূস চাইলেই জাতিসংঘের তদন্ত হতে পারে, এবং নিশ্চয়ই হতে পারে, কিন্তু এ বিষয়েও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে হাদির এই মানে তদন্ত যাতে জাতিসংঘকে দেওয়া হয়, এই লাগাতার অবস্থানের সঙ্গে এসে সংহতি প্রকাশ করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে জাতীয় নাগরিক পার্টির যে নেতা এখন হাদির আসনে দাঁড়িয়েছেন মির্জা আব্বাসের বিরুদ্ধে। দেখেন জামায়াতে ইসলামী, মানে নাসির উদ্দিন পাটোয়ারিদের যে মানে মূল সংগঠন, সেই জামায়াতে ইসলামী যে ইশতেহার প্রকাশ করেছে, সেই ইশতেহারের মলাটে তারা ছবি দিয়েছে তাদের 3 শহীদের, এক আবরার ফাহাদ বুয়েটের, 2 আবু সাইদ 2024-এর রংপুরের শহীদ, অন্যদিকে আরেকজনের ছবি তারা দিয়েছে, সেটা হাদির ছবি। এখন হাদির স্ত্রী, হাদির দল লাগাতার অবস্থানে থাকলে জামায়াতে ইসলামীর কি সেখানে এসে যোগ দেওয়া যুক্তিসঙ্গত নয়? তারা কি সেখানে যোগ না দিয়ে পারবে? নাসির উদ্দিন পাটোয়ারি যে এসে যোগ দিয়েছেন, এই নাসির উদ্দিন পাটোয়ারি মানে জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রত্যেকে আঙুল তুলেছিলেন ঢাকা 8-এর মির্জা আব্বাসের দিকে, যে মির্জা আব্বাসী হাদিকে হত্যা করিয়েছিলেন। তাদের মনে সন্দেহ আসলে বিএনপিকে ঘিরে। ওই যে পে কমিশনের দাবিতে যারা আন্দোলনে এসেছেন সরকারি কর্মচারী, তাদেরও সন্দেহ যেমন একটা দলকে, এই ইনকিলাব মঞ্চ, নাসির উদ্দিন পাটোয়ারি, ছাত্র শিবির, জামায়াতে ইসলামীরও সন্দেহ হাদিকে হত্যা করিয়েছে বিএনপি। তারা হয়তো এমন একটা তদন্ত প্রতিবেদনের জন্যই অপেক্ষা করছে। এখন এই লাগাতার আন্দোলন যদি মির্জা আব্বাসের বিরুদ্ধে তদন্তের আন্দোলনে পরিণত হয়, এই লাগাতার আন্দোলনে যদি জামায়াতে ইসলামী, ছাত্র শিবির তাদের জনশক্তি সরবরাহ করে,
তখন পরিস্থিতি কোন দিকে যাবে? মানে রাজপথের এই আন্দোলন কোন দলের বিরুদ্ধে, নাকি রাজপথের এই আন্দোলন এমন অস্থিতিশীলতা তৈরিতে যাতে শেষ পর্যন্ত ইউনূস সরকারে থাকাটা আরো লম্বা হয়? দেখেন, যাই ঘটুক না কেন, ক্ষমতার চাবিকাঠি ইউনূস সরকারের হাতে রাখার ব্যবস্থা নিশ্চয়ই যমুনার সামনের এই নাটকগুলো দিয়ে হচ্ছে। তাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কোনো আশঙ্কা ছাড়া পুলিশের বিরুদ্ধে নাম, পরিচয়, চেহারা খুলে এমন আন্দোলন গড়ে তুলছেন নির্বাচনের আর 4 দিন বাকি থাকতে। মনে রাখবেন, এই কোনো আন্দোলন নাটকের একটিও কারো সরাসরি নির্দেশ ছাড়া, কারো রাজনৈতিক ফায়দা ছাড়া এই সময়ে ঘটতেই পারে না। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।